আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলী পড়াশোনার ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন চুক্তি নিয়ে পড়াশোনা করবেন, তখন দেখবেন যে সেখানে ২ টি শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে সমর্থন, আরেকটা হচ্ছে অনুসমর্থন। তো এই ২ টি শব্দ শুনতে প্রায় একই শোনা গেলেও মজার ব্যাপার হলো ২ টির মধ্যে আইনত স্পষ্ট পার্থক্য রয়েছে। অর্থাৎ সমর্থন বা স্বাক্ষর হচ্ছে যখন ধরেন কোনো একটা চুক্তি বা সনদের ক্ষেত্রে সেটাতে আপনি স্বাক্ষর করলেন। এর মানে হচ্ছে এর প্রাথমিক ধাপে আপনি এটাকে নীতিগতভাবে সমর্থন দিচ্ছেন যে, হ্যাঁ, চুক্তিটা আমার মন মতো হয়েছে বা এটাকে আমি ভবিষ্যতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি রাজি আছি। আর অনুসমর্থন হচ্ছে সেই আইনকে স্বাক্ষর করে আপনার যে প্রচলিত আইন আছে দেশের ভিতরে কাঠামোগত বা সংবিধানের ভিতরে, সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। অর্থাৎ সেটাকে লিগ্যাল ফ্রেমে এনে আ দেশের মধ্যে সেটাকে কার্যকর করা, দেশের প্রচলিত আইন অনুযায়ী। সো একটা হচ্ছে সমর্থন করা, এটা আপনি করতে বাধ্য নয়, অর্থাৎ সমর্থন করছেন বাট এটা কার্যকর করতে আপনার বাধ্য নয় দেশের ভিতরে বা আন্তর্জাতিকভাবে। আর যখন আপনি অনুসমর্থন করবেন বা রেটিফাই করবেন বা রেটিফিকেশন বলা হয় যেটাকে, তো তখন এটা আপনি মানতে বাধ্য বা দেশের ভিতরে আইনগতভাবে এটাকে আপনাকে পালন করতে হবে। তো এই হচ্ছে ২ টা শব্দের মধ্যে একটা পার্থক্য। অর্থাৎ সমর্থন হচ্ছে যেটাকে আমরা সিগনেচার বলি, প্রাথমিকভাবে প্রবেশ করা যে এটার সাথে আমি নীতিগতভাবে একমত আছি। আর অনুসমর্থন বা রেটিফিকেশন হচ্ছে যে এটাকে আমি মানতে বাধ্য, আমার যে লিগ্যাল বাইন্ডিং আছে দেশের ভিতরে সেটা নিয়ে আমি কার্যকর করব আইনগতভাবে। তো এর ২ টি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি যদি আলোচনা করি, যেমন বাংলাদেশ যে আইএলও কনভেনশন 138 অর্থাৎ শিশু শ্রমের যে ন্যূনতম বয়স সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছিল ১৯৭৩ সালে। কিন্তু বাংলাদেশ কিন্তু এটাকে অনুসমর্থন করেছে ২০২২ সালের মার্চ মাসে এসে। কারণ এই চুক্তিকে স্বাক্ষর বা আ নীতিগতভাবে সমর্থন দিলেও এটাকে কার্যকরী করার জন্য দেশের যে আর্থিক অবস্থা বা কাঠামোগত অবস্থা ছিল না। কারণ আইএলও কনভেনশন 138 এ বলা হয়েছে যে শিশু শ্রমের যে ন্যূনতম বয়স সেটা প্রাথমিক যে শিক্ষার বাধ্যতামূলক একটা ধাপ রয়েছে, যেমন বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ধাপ এখন ৮ম শ্রেণী পর্যন্ত। এটা কিন্তু বাংলাদেশ সরকার মানতে ওয়ান কাইন্ড অফ বাধ্য। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো শিশুই কি শিশু শ্রম দিতে পারবে না। তো এখন বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, আপনি যদি চিন্তা করেন কৃষিক্ষেত্রে বলেন বা ইনফরমাল বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে যদি চিন্তা করেন, তো দেখবেন অনেক শিশু সেখানে কাজ করে। আর একটা শিশু কিন্তু সে নিজ ইচ্ছায় ওখানে কাজ করতে যায় না। তার পারিবারিক অবস্থা বা বিভিন্ন সামাজিক অবস্থার কারণে তাকে ওখানে যেতে হয়। সো আপনি যখন এটাকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করবেন বা ইল্লিগাল ঘোষণা করবেন, তখন কিন্তু এটা নিয়ে এটার যে বাংলাদেশের যে দরিদ্র যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পতিত হবে। অনেক পরিবার আছে দেখা যায় যে আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে ওই শিশুকে বাধ্যতামূলকভাবে কাজ করতে হয়। বা অনেকের দেখা যায় যে বাবা মারা যায় বা বিভিন্ন কারণেই শিশুটিকে কাজ করতে হয় বাধ্যতামূলকভাবে। তো এই দিক থেকে বিবেচনায় সরকার এটাকে অনুসমর্থন করছিল না। অর্থাৎ এটাকে আইনগতভাবে বাধ্যতামূলক করে নাই। কিন্তু ২২ সালে আসার পর বাংলাদেশ যেহেতু ৭৩ সালের চেয়ে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে অনেক বেশি অগ্রগতি লাভ করেছে। অবকাঠামোগত দিক থেকে আমরা অনেক বেশি এগিয়েছি। প্রাথমিক শিক্ষার দিক থেকে আমরা অনেক অগ্রগতি লাভ করেছি। যার কারণে বাংলাদেশ সরকার ২২ সালে এসে এটাকে কী করেছে? অনুসমর্থন দিয়েছে। তো এটাকে অনুসমর্থন দেওয়ার ফলে যেটা হয়েছে এটার কিছু গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে জিএসপি প্লাস যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটাকে পেতে হলেও এই চুক্তিতে আপনাকে অনুসমর্থন দিতে হয়েছে। অর্থাৎ এটাকে যখন আপনি অনুসমর্থন দিয়েছেন, জিএসপি প্লাসের যে সুযোগ সুবিধাগুলা সেটা বাংলাদেশে এখন ভোগ করতে পারছে। এছাড়াও এই চুক্তিতে অনুসমর্থন দেওয়ার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তির বিষয়টা আছে, অর্থাৎ শিশু শ্রমের মতো এটা কিন্তু আসলে খুবই একটা গরীহ কাজ বা খুব বেশি ভালো কোনো বিষয় না। তো এটার ভাবমূর্তির একটা বিষয় আছে, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গিয়েছে। সো এই হচ্ছে সমর্থন এবং অনুসমর্থনের মোটামুটি একটা আলোচনা। এটা একাডেমিক আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নরমালি যদি আপনি চাকরি পরীক্ষা বা বিভিন্ন বিষয়ে বিসিএস এর রিটেনের জন্য এই বিষয়গুলো দেখবেন যে একটু খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে অনেক ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো নিয়ে আ পড়াশোনা করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আশা করি আমার এই আলোচনাটুকু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আ কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি ভালো না লাগে কেন ভালো লাগেনি সেটাও জানাবেন, সমস্যা নেই। আ তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।